হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এবং এই অষ্টম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ গ্যালিলীয় রূপান্তর সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা মডার্ন ফিজিক্স চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আজ তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আমরা গ্যালিলীয় রূপান্তর সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে যদি আসে যে গ্যালিলীয় রূপান্তরটা আসলে কি, তাহলে বলতে হয় ত্রিআয়ত পদার্থবিজ্ঞানের যে সকল সমীকরণ দুইটি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল স্থানাঙ্ক সমূহ ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই গ্যালিলীয় রূপান্তর বলে। তবে অনেকে কিন্তু এই গ্যালিলীয় রূপান্তরটাকে নিউটনীয় রূপান্তরও বলে থাকে। তো এই গ্যালিলীয় রূপান্তরটি মূলত আমাদের শিখতে হয় স্যার আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার যে দুইটি সূত্র আছে বা তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলোর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। তবে এটা বলতেই হয় যে গ্যালিলীয় রূপান্তরটা মূলত স্যার আলবার্ট আইনস্টাইনের যে আপেক্ষিকতার সূত্র ছিল, সেই সূত্রের সঙ্গে একটা সমন্বয় সাধনের চেষ্টা করেছে, কিন্তু এই সূত্রটি কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে এবং আমাদের মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে এই গ্যালিলীয় রূপান্তরের সীমাবদ্ধতাটাই কিন্তু পরীক্ষাতে আসে। এবং গ্যালিলীয় রূপান্তরটা তুমি যখন খুব ভালো মতো বুঝতে পারবা, তখন অটোমেটিক্যালি লরেন্স রূপান্তরটাও ভালো মতো বুঝতে পারবো আমরা। এবং এরই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা এবং ভরের আপেক্ষিকতা, এই যে তিনটি সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো আজকে যদি আমরা প্রথমে একটু গ্যালিলীয় রূপান্তর বুঝতে চাই, তাহলে গ্যালিলীয় রূপান্তরটি খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদের বইয়ের এই চিত্রটি আগে ভালো করে বুঝতে হবে। তো আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এখানে দুইটি প্রসঙ্গ কাঠামো আছে, যেখানে একটি প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস এবং যার স্থানাঙ্কগুলো এক্স, ওয়াই এবং জেড, এবং তার ঠিক পাশেই ধ্রুববেগে গতিশীল আরেকটি প্রসঙ্গ কাঠামো আছে, যার যে কাঠামোটির নাম হচ্ছে এস প্রাইম এবং এর স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। তো আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এই দুইটি প্রসঙ্গ কাঠামোতে দুইজন পর্যবেক্ষক আছে, যার মধ্যে একজন পর্যবেক্ষক যে এস কাঠামোতে আছে তার নাম ও, এবং এস প্রাইম কাঠামোতে যে পর্যবেক্ষক আছে তার নাম ধরলাম আমরা ও ড্যাশ। তো এখানে আমরা ধরে নিলাম যে পি নামক একটি ঘটনা এই বিন্দুতে সংঘটিত হয়েছে, এবং এই পি ঘটনাটি যদি আমরা দুইটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এটা মেজারমেন্ট করি, তো তার আগে আমরা একটু চিন্তা করে নিলাম যে এখানে আলোচনার সুবিধার্থে যে ও ড্যাশ এবং ও দুইটি প্রসঙ্গ কাঠামো মূলত এক্স অক্ষের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, অর্থাৎ আমরা এখানে ওয়াই, জেড এবং সময় টি এই তিনটাকে নিয়ে আপাতত চিন্তা করব না। আমরা শুধু চিন্তা করব যে এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষের সাপেক্ষে এখানে ঘটনাটা কি ঘটে। এখন দেখো, পি বিন্দুতে আমি যদি এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে আমি বলতেই পারি যে এই পি বিন্দুটির স্থানাঙ্ক এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এক্স, ওয়াই, জেড, এবং আমি এখানে একটি সময় ধরে নিলাম যে সময়টিতে আমাদের ও পর্যবেক্ষক সময়টি কাউন্ট করেছে এই ঘটনাটি ঘটা, সেটা হচ্ছে আমাদের টি সেকেন্ড। একইভাবে যদি আমি এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে এই একই ঘটনাটাকে চিন্তা করি, তাহলে তার স্থানাঙ্কগুলো অবশ্যই কিন্তু আমরা পাবো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এবং এখানকার সময়টাকেও আমরা ধরে নিলাম টি প্রাইম। তো এই যে ঘটনাটা এখানে আমরা দেখলাম, এখন যদি আমরা এই জায়গাতে একটু ব্যাপারটা বুঝি, দেখো যেহেতু আমাদের এক্স অক্ষ নিয়ে মেইনলি ব্যাপারটা, আনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ বা এক্স প্রাইম, তো আমি যদি প্রথমে পি বিন্দুর দূরত্বটা এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে নির্ণয় করি, তাহলে আমি কিন্তু বলতেই পারি যে পি বিন্দু থেকে এস ড্যাশ কাঠামোর আনুভূমিক দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু, যেটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স প্রাইম। একইভাবে আমি যদি পি বিন্দুর দূরত্বটা এস প্রসঙ্গ কাঠামোর থেকে নির্ণয় করতে চাই, তাহলে আমি কিন্তু বলতেই পারি যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের এইটুকু, যেটা নাম দিলাম হচ্ছে আমরা এক্স। ওকে, এখন প্রশ্ন আসে যে তাহলে এই যে দুইটি প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এস এবং এস প্রাইম, এই দুইটি প্রসঙ্গ কাঠামোর মধ্যবর্তী দূরত্ব কত? খুব সিম্পলি কিন্তু আমরা বলতে পারি যে টোটাল দূরত্ব এক্স থেকে যদি আমি এক্স প্রাইমটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব, অর্থাৎ এক্স মাইনাস এক্স প্রাইম। এখন আমরা গতির ফর্মুলাতে শিখেছি এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ দূরত্ব সমান বেগ গুণ সময়। তো এটাও তো একটা দূরত্ব। এখন আমরা এক্স মাইনাস এক্স ড্যাশের সাথে যদি এস কে একটু তুলনা করি, তাহলে আমরা এক্স মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ভিটি বলতে পারি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দুইটি প্রসঙ্গ কাঠামোর মধ্যবর্তী দূরত্ব ভি গুণ টি। ওকে, তো এখন যদি আমাকে বলা হয় যে এই যে আমাদের এক্স ড্যাশ স্থানাঙ্কটি আছে, এটার দূরত্বটা কত, তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি যে টোটাল দূরত্ব হচ্ছে আমার এক্স, এবং এখান থেকে এই দুইটি প্রসঙ্গ কাঠামোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভিটি। তাহলে আমরা এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু বলতেই পারি যে এটার মানটা হবে, তুমি যদি এক্স থেকে ভিটিটাকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি এক্স ড্যাশের মানটা পেয়ে যাবা। ওকে,
তো এখন যদি এই যে চিত্রে আমরা যেগুলো পড়লাম এটাকে যদি একটা সম্পর্কের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। সিমিলারলি যেহেতু আমাদের এখানে আরো কয়েকটি স্থানাঙ্ক আছে, যেমন ওয়াই প্রাইম, জেড প্রাইম, তো আমাদের তো মূলত এক্স এর সাপেক্ষে আমরা সবকিছু কম্পেয়ার করেছি। ওয়াই, জেড এবং টি এদের নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনা করিনি। সো এদেরকে আমরা ধরেই নেব যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড এবং টি প্রাইম ইজ ইকুয়াল টু টি। তো এই চারটা সমীকরণই কিন্তু গ্যালিলিও রূপান্তর নামে পরিচিত। তো এখন যদি এই সমীকরণটাকে আমরা ডি বাই ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে লিখতে পারি, তো আমার মনে হয় যে আমরা যারা এই মুহূর্তে ক্লাস করছি বা যারা ক্লাসটা দেখছি তারা সবাই হয়তো ডিফারেন্সিয়েশনটা পারি। তো আমরা সবাই জানি যে ডিএক্স বাই ডিটি সমান বেগ ভি লেখা যায়। তাহলে আমরা যেহেতু এটা এক্স প্রাইম অফ অক্ষের সাপেক্ষে, এটা ডি বাই ডিটি ইন্টু এক্স প্রাইম, তাই আমি এটার নাম দিলাম ভি এক্স প্রাইম। এবং এই ক্ষেত্রে যদি ডি বাই ডিটি ইন্টু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটার মান পাবো ভি এক্স এবং এইখান থেকে আমাদের টি আউট হয়ে গেলে শুধু বেগের মানটা থাকবে কত, ভি। তাহলে আমরা দেখো এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু এক্স অক্ষের যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তো আমাদের গ্যালিলিও রূপান্তরে এই সমীকরণটা আমরা যখন পেলাম তখনই কিন্তু আমাদের মূলত ঝামেলাটা শুরু হলো। তো এই রূপান্তর হওয়ার পরে আমাদের মূলত ঝামেলাটা যেখানে বাঁধলো, সেই ঝামেলাটা হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে প্রথম সূত্রে বলেছিল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই নিয়ম মেনে চলে। অর্থাৎ এই জায়গাতে যদি এই দুইটা প্রসঙ্গ কাঠামোকে আমরা চিন্তা করি, তাহলে এই দুইটা প্রসঙ্গ কাঠামোতে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকবে। কিন্তু দেখো প্রথম প্রসঙ্গ কাঠামো এসে আমাদের বেগের মানটা কিন্তু আমরা পেয়েছি জাস্ট শুধুমাত্র vx, কিন্তু এই জায়গাতে এসে অর্থাৎ এই কাঠামোতে এসে আমরা কিন্তু বেগের মানটা পেলাম কত, vx প্রাইম সমান সমান vx মাইনাস v। অর্থাৎ দেখা যাচ্ছে দুইটা প্রসঙ্গ কাঠামোতে বেগের মান কিন্তু আমাদের নির্ণয় করতে গেলে দেখা যাচ্ছে সূত্র কিন্তু একই সূত্র আর থাকছে না, যেটা স্যার আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্রের পরিপন্থী। এবং এটাই কিন্তু ছিল আমাদের গ্যালিলিও সূত্রের প্রথম সীমাবদ্ধতা। এরপর যদি আমরা দ্বিতীয় সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি, তাহলে দ্বিতীয় সীমাবদ্ধতাতে বলা হলো যে স্যার আলবার্ট আইনস্টাইন তার সূত্রে বলেছিলেন যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগের মান একই থাকবে। তো আমরা যদি একটু আলোচনার সুবিধার্থে এই কাঠামোতে যে বেগটা পেয়েছি vx, সেটাকে যদি c ধরি, তাহলে c প্রাইম সমান cx প্রাইম সমান cx মাইনাস c। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইখানে আলোর বেগের মানটা আমরা যা পাচ্ছি এই কাঠামোতে এসে আলোর বেগের মানটা পরিমাপ করতে গেলে তার থেকে কিন্তু একটু কম বেশি হয়ে যাচ্ছে, কেননা সত্য অনুসারে আলোর বেগের মান যদি এখানেও আমরা cx পাই বা c পাই, এখানেও কিন্তু আমরা তাই পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা কাঠামোতে আমাদের আলোর বেগের মানটা কিন্তু এক থাকছে না। এইখানে আলোর বেগের মানটা যা ছিল তার থেকে এখানে কিন্তু সেই মানটা পেতে গেলে দেখা যাচ্ছে যে এখানকার বেগের মানের থেকে আলোর বেগ c-টাকে বিয়োগ করলে পরে এখানকার বেগের মানটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ c এর মানটা কিন্তু আমাদের এক থাকছে না, এবং এটাই হচ্ছে গ্যালিলিও রূপান্তরের দ্বিতীয় সীমাবদ্ধতা। তো আমাদের পরীক্ষাতে মূলত কিন্তু গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতাটা লিখতে বলা হয়, এবং গ্যালিলিও রূপান্তর থেকে আমাদের বেসিক্যালি কোনো অঙ্ক করতে বলা হয় না বা কোনো অঙ্ক আসেও না। মূলত আমাদের অঙ্কগুলো আসে হচ্ছে সময়, দৈর্ঘ্য এবং ভরের আপেক্ষিকতা থেকে, এবং সেটা শিখতে গেলে পরে আমাদের গ্যালিলিও রূপান্তর সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, বিকজ গ্যালিলিও রূপান্তরটাকে কাজে লাগিয়ে কিন্তু লরেন্স রূপান্তরটা করা হয়েছে, এবং লরেন্স রূপান্তরের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের দৈর্ঘ্য, ভর এবং সময়ের সূত্রটা কিন্তু তৈরি করা হয়েছে। তো আমি আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসটাতে আমরা গ্যালিলিও রূপান্তর সম্পর্কে একটি ধারণা পেয়েছি এবং গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতাটা কি ছিল সেটা সম্পর্কে জানতে পেরেছি। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।